শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. Assalamu alaikum, sir. Okay, introduce yourself. I am Dr. Prosun, Phase B resident, General Surgery, Chirong Medical College Hospital. Okay. Good. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার প্রসূন। আমি আপনার চিকিৎসক দলের একজন সদস্য। আমি আপনাকে কিছু পরীক্ষা করব, আপনি কোনো ব্যথা পাবেন না। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। স্যার, আই নিড স্ক্রিন ফর এক্সামিনেশন। ওকে বাবা, একটু দাঁড়াবেন। আমাকে সমস্যার জায়গাটা একটু দেখান। ঠিক আছে, এভাবে ধরেন। আপনার এই সমস্যা কতদিন ধরে? এই হচ্ছে 4-5 মাস। কোনো ব্যথা আছে? এখানে হালকা ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, হাঁটলে প্রচন্ড ব্যথা হয়। এটা কি ভিতরের দিকে ঢুকে যায়? না, ভিতরের দিকে ঢুকে না, ওই আপনি বসলে প্লেন থাকে, মানে হাঁটলে পরে এটা উপর দিকে উঠে ব্যথা হয়। কখনো আটকে গেছিল? না না, আটকে যায়নি। আপনার মানে প্রস্রাবের কষ্ট? না না, ওই প্রস্রাব পায়খানা? পায়খানাটা কষা হয় আর প্রস্রাবটা হলুদ কালারের হয়। কোনো কাশির সমস্যা আছে? না, কাশির সমস্যা। আপনি কি কাজ করেন? আমি ছোটখাটো একটা ক্ষুদ্র ব্যবসা। আচ্ছা, ঠিক আছে। একটু ওই পাশে মুখটা ফিরান। হ্যাঁ, একটু কাশি দেন। আবার একটু কাশি দেন। একটু কাশি দেন। আবার একটু কাশি ফিরে। ব্যথা আছে? না, হাঁটতে পরে ব্যথা। Sir, I want to examine the patient in lying position. Proceed. বাবা, ওখানে একটু শুয়ে যান। বাবা, একটু কাশি দেন। আবার একটু কাশি দেন। আবার একটু কষ্ট করে কাশি দেন। আবার Sir, I want to do DRE. ধন্যবাদ আপনাকে। Okay. Thank you, Dr. Prosun, for this case examination. Hernia. So, what is your diagnosis? So my diagnosis is bilateral, reducible, incomplete, direct inguinal hernia. Okay. Professor Hassan. Hassan? অথবা ফিরোজ কাদের ভাই? No. Okay. Margus sir.
যে পরীক্ষা করলেন, পরীক্ষার উপর পরীক্ষা নাকি হিস্ট্রির উপর পরীক্ষা? আপনি যে প্রথমেই যে হিস্ট্রি যে কথাগুলো জিজ্ঞাসা করছিলেন, সেই কথাগুলো কি আপোস না সরে করা যেত না? স্যার ওনার সমস্যার জায়গাটা আমি স্যার হ্যাঁ, স্যার সোয়েলিং ওনার যে সমস্যাটা স্যার ওইটা দেখতে চেয়েছি, এই জন্য দেখার পরে ইমিউনাল সোয়েলিং দেখার পরে তারপরে স্যার আমি কোশ্চেনগুলো করেছি। আপনি দেখে তারপরে প্রশ্ন করতেছেন না, প্রশ্ন করে কিছু একটা বুঝবেন তারপরে দেখবেন, কোনটা করবেন? What is his chief complaint? Sir, chief complaints, sir, swelling in the inguinal region, both inguinal region. For how long? 6 months. দুটো কি একই সঙ্গে হয়েছে? Sir, এটা আমি জিজ্ঞেস করি নাই স্যার। Could you understand what is the cause of a probable cause or contributing cause of this herniation? Sir, patient gave history From the history, could you understand anything? He gave history of constipation, sir. Constipation. For how long? Sir, I didn't ask about the duration, sir. You didn't ask about it. Had he any anal complaint or any anal pathology? Sir, didn't do the sir DRE examination. এটা কি I asked. হিস্ট্রি থেকে কোনোভাবে বোঝা যায় যে তার অ্যানাসে কোনো প্রবলেম আছে বা রেকটামে কোনো প্রবলেম আছে? Sir, আগে কোনো অপারেশন হয়েছিল, কোনো ট্রমা হয়েছিল, কোনো কেমিক্যাল ইউজ করছিল? কোনো হিস্ট্রি দেয়নি স্যার। হিস্ট্রি আপনি জিজ্ঞাসা করছেন? আপনি যদি মনে করেন যে কনস্টিপেশন যে হয়েছে, তাহলে এটা কি হ্যাবিচুয়াল কনস্টিপেশন, না এটা কোনো প্যাথোলজিক্যাল কোনো অবস্ট্রাকটিভ রিলেশন আছে? এটা বোঝা গেল কোনো কিছু হিস্ট্রি থেকে? আচ্ছা, আচ্ছা, হার্নিয়া ক্লাসিফিকেশন মধ্যে কি কোনো প্রাইমারি সেকেন্ডারি আছে নাকি নাই? Can we say that this is the case of secondary hernia or this is the case of primary hernia? Is there anything like that? মাসুদ, আছে স্যার, প্রাইমারি সেকেন্ডারি আছে স্যার। কিরকম? প্রাইমারি হচ্ছে যে স্যার আমাদের যেগুলো সেকেন্ডারিটা বললে স্যার প্রাইমারিটা বোঝা যাবে যে রিকারেন্ট হার্নিয়া, প্যারাস্টোমাল হার্নিয়া এগুলোকে সেকেন্ডারি হার্নিয়া বলছে, আর বাকি সবগুলো প্রাইমারি হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়া, রিকারেন্ট হার্নিয়া আর প্যারাস্টোমাল হার্নিয়া এগুলো হলো সেকেন্ডারি হার্নিয়া, আর বাকি সবগুলো প্রাইমারি হার্নিয়া। বাকি সবগুলি প্রাইমারি। একটা পেশেন্টের যদি প্রোস্টেটিক থাকে, অবস্ট্রাকশন থাকে বা ইউরিনারি অবস্ট্রাকশন থাকে, তার জন্য যে তার বায়োলেটারাল হার্নিয়া হবে, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি স্যার, এটা সেকেন্ডারি তো বলে নাই কেন? স্যার। তাহলে এটা প্রাইমারি হলো কোনটা? তাহলে আমাদের যে ইউজুয়াল প্রাইমারি ডেফিনেশন, যে আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না, আর একটা স্পেসিফিক কারণ, যেমন যেটা ধরেন তার যদি কনজেনিটাল হার্নিয়া থাকে, দ্যাট ক্যান বি সেড অ্যাজ এ হার্নিয়া, অথবা ওটাকে তো সেকেন্ডারি বলা বিয়ে করা ঠিক হবে না, ওটাকে প্রাইমারি বলতে পারেন। এইটা কেন, কিসের বেসিসে করলো? এটা স্যার সার্জিক্যাল প্রসিডিউর। জি স্যার, এটা যেগুলা এটা মানে অবভিয়াস কারণ আছে, আগে একটা ট্রমা বা আগে একটা সার্জারির যেগুলা হিস্ট্রি আছে ওগুলাতে যেখানে হয় এগুলোকে বলছে স্যার সেকেন্ডারি। বেরিলাগ ওভাবে আছে স্যার। আর এখন বুঝতেছেন যে ক্লাসিফিকেশনের ডিফারেন্সটা কত, প্রবলেমটা কত জিনিস ডেফিনিশনের। কদিন পরে দেখবেন এটা চেঞ্জ করে ফেলছে, কারণ এই হার্নিয়াটা তো সেকেন্ডারি হয়েছে, তার কাশির জন্য হয়েছে, অথবা তার পেট বড় হয়ে গেছে তার জন্য হয়েছে, অথবা তার প্রোস্টেটিক অবস্ট্রাকশন আছে তার জন্য হয়েছে, অথবা তার ইউরিনারি অবস্ট্রাকশন তার জন্য হয়েছে। স্যার এটাও আমি বলতেছিলাম, যেটা আমরা এতদিন শিখে আসছি যে any condition that gives rise to the raised intra-abdominal pressure is a cause of hernia, আমরা এটাই পড়ে আসছি। কিন্তু আমি স্যার বেলি ল্যাবে কথাটা তো নাই স্যার, এটা নাই স্যার, এটা বলছে যে এটা এখন নয়।
এটাই বলতে চাচ্ছি স্যার আমি। এখন স্যার ওইটাই দেখবেন কদিন পর চেঞ্জ করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনার স্যার একটু বলবো স্যার, এটা একটু সেই কথাগুলি যদি কোনোটাকে মনে করেন যে এইটা তার একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হয়, সেই সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, বুঝলেন? এবং এই প্রশ্নগুলি সবগুলি করবেন তাকে দেখার আগে। স্যার এখানে একটু প্রবলেম আছে স্যার। প্রবলেমটা হলো তো এখন একেকজন এক্সামিনারের প্রবলেম একেক রকম। আর কেউ যদি বলে যে আপনি জানেন না কি এটা হার্নিয়া, আপনি এক্সপোজার করার আগে কেমনে বুঝলেন যে হার্নিয়া? আপনি রিলেটেড কোয়েশ্চেন করতেছেন। আপনি মনে হয় কেস আগে থেকে জানেন। এটা টু বি অনেস্ট স্যার। আমি অবজারভার হিসেবেও দেখেছি, এক্সামিনার হিসেবেও দেখেছি যে এরকম কিছু সমস্যা হয়। আর কেউ বলছে যে না তুমি আগে এক্সপোজ করে দেখো, দেন ইউ আস্ক দ্য কন্ট্রিবিউটরি কোয়েশ্চেন। ফলে এখানে ট্রেনিং এর সব প্রবলেমে পড়ে যায়। টু রিড দ্য এক্সামিনার যে তাহলে পরে আমাদের ক্রোনোলজিক্যালি হিস্ট্রিটা আগে কেন? Listen to the history. He will tell the diagnosis. It will tell the diagnosis. এই যে উইলিয়াম অস্টারের যে বাণী, স্যার ওটা কি ইয়ে আসে না? সে কি এসে বলে নাই যে আমার কমপ্লেন হচ্ছে একটু সোয়েলিং ফুলে যায় এবং সেটা শুইলে পরে কমে যায়। এখান থেকে ডায়াগনোস করা যায় না? এটা হার্নিয়া না, এটা হাইড্রোসিল। হ্যাঁ স্যার, তবে আমাদের মনে হয় স্যার পরীক্ষার সিনারিওতে সাধারণত আমার মনে হয় স্টুডেন্টদেরকে মানে খুব ব্লান্ট আমরা জায়গায় আমরা একেবারে ব্রেক কতগুলি প্রশ্ন করি। আমরা বলি ইংলিশ পড়ার রিজনটা এক্সামিনেশন করো, তখন আমরা আবার হিস্ট্রি সম্বন্ধে জিজ্ঞাসা করা শুরু করে দিই। জি। আমাদের কনসিস্টেন্সিটা ওইখানে নাই এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি স্যার। এবং তারা এটা করতে পারে না এবং ঝামেলা করে তখন বলে যে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বাইরে রাখা হয়েছে। আপনি যদি তাকে হিস্ট্রি নেওয়ার কম্পিটেন্সি দেখতে চান তাহলে পরে বলে যে তুই আমার সামনে হিস্ট্রি নাও, গায়ে হাত দিবে না, এখন টাচ করবে না, এখন টাচ করো, তারপরে দেখো এক্স্যাক্টলি ওই টেস্টটা করো। আমরা ওইভাবে বলি নাই, এটা একটা ঝামেলা হয় আমাদের, কিন্তু এটা ওইভাবে বলা উচিত। একটা হার্নিয়ার এক্সামিনেশন করেন, সে তখন কি করবে? সে তখন আগে প্রথমে জিজ্ঞাসা করবে, তারপরে আবার দাঁড়ায় করবে, তারপর সহায় করবে। এইটা তো আমাদের এত ব্রড স্পেকট্রাম থেকে একদম ফোকাসড এক্সামিনেশন না। যখন আমরা শর্ট কেস বলবো তখন একদম ফোকাসড এক্সামিনেশন হবে। আমি তাকে বলবো তুমি টুরিন ইন্সপেকশন করো, তুমি শুধু প্যালপেট করো, তুমি শুধু এইটার হিস্ট্রিটা নাও, মানে পার্টিকুলার স্কিলটা দেখা। পার্টিকুলার একটা ইয়ে দেখবো। আমি ফুল একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এর সবগুলি পার্টই আছে, কিন্তু আপনি একটা স্পেসিফিক পার্ট দেখতে চাই যে তুমি দুই হাতের মুভমেন্টটা ইয়ে করো, তাদের মুভমেন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা পরীক্ষা করে দেখো। তুমি অ্যাবডোমেনের প্যালপেট করে দেখো যে অ্যাবডোমেনের কোনো সোয়েলিং আছে কিনা বা কোনো অ্যাবডোমেনাল সোয়েলিং আছে কিনা, লিভার ছোট ছোট টাস্ক এগুলি দেখা দরকার আছে। একটা হার্নিয়ার এক্সামিনেশন করতে গেলে সে সবই করবে। এখন অকাল্ট হার্নিয়া আছে কিনা সেটা কোনো পরীক্ষা করতে পারবে না। তাহলে পরে সেই পেশেন্টের কি হার্নিয়া আছে নাকি নাই, তার কি হিস্ট্রি নেবে? যে প্রথম ডায়াগনোসিস যে প্রথম যেটা হলো ক্লাসিফিকেশনের মধ্যে অকাল্ট হার্নিয়া, এটা ইন্টারনাল হার্নিয়া, এটা তার তো একটা কিছু কমপ্লেন আছে, তাই না? যে তার এরকম শ্বাসকষ্ট হয়, হয়, তখন সে ওইদিকে চেক করবে। হিস্ট্রিটা হচ্ছে আমাদেরকে লিড করবে আমি কোথায় পরীক্ষা করব, সেজন্য হিস্ট্রিটা ওইভাবেই করে নিতে হবে। যারা ওইরকম পড়ে তারা আসলে খুব সুপারফিশিয়াল আর কি, একদম একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দিতে চায়, যদি ওইভাবে বলি আর কি, অ্যাকসেপ্টেবল লেভেলে। ওকে স্যার। এখন আপনি যেটা দেখলেন প্রথমে কি কি টেস্ট করছেন আপনি বলেন দেখি। স্যার প্রথমে আরেকটা জিনিস আপনি করছেন যেটা আপনাদের সবারই দিয়ে দোষ, যখনই আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে যান বা কোনো কিছু করতে যান বারে বারে দেখেন আবার কথা বলেন, আবার দেখেন আবার কথা বলেন। এটা করবেন না। বিশেষ করে প্রাইভেট পার্টসের কথা বলতে তখন তো একেবারেই না, তখন আপনি একদম কাপড় পরীক্ষা করবেন, কাপড় দিয়ে ইয়ে করে দিবেন, তাকে থ্যাঙ্কস দিবেন, তারপরে নিজের গ্লাভসটা খুলবেন। আপনি গ্লাভস তো পরেন নাই, গ্লাভস পরে নেবেন। এখন এগুলি গ্লাভস কোনোভাবেই করবেন না, কিছু করবেন না। তাদের পার্সোনাল একটা ইয়ে তো ঝামেলা হয়। আর আপনার জন্য একটা ঝামেলা আছে যে আপনি একটা পেরিনিয়াম ইয়ে করতেছেন, আপনি হাত ওয়াশ করে নেবেন,
তারপরে পরীক্ষা করবেন, তারপরে আবার নিজে ওয়াশ করবেন। আর যদি না হয় তাহলে আপনি গ্লাভস পরবেন, পরীক্ষা করবেন, গ্লাভস খুলে রাখবেন, তারপরে গ্লাভস, তারপরে হাত ধুয়ে তারপরে করবেন। এটা কারণ হচ্ছে গ্লাভসের মধ্যে যে পাউডার থাকে, থাকে, এটা যদি আপনার চোখে যায় তাহলে চোখে কর্নিয়াল আলসার হতে পারে। এটা কি বের হয়েছিল তখন গোলাম রসুল স্যার বলছে যে আমি যে হাত ধুই, দেখেন না, আর গ্লাস খোলার আগে একবার ধুইতো, খুলে থেকে আরেকবার হাত ধুই। আর ওই পাউডার গুলি ইজ সামহাট প্রবলেমেটিক। আর একটা হচ্ছে সবচেয়ে অ্যাস্থেটিক ইয়ে, যে আপনি কোথাও হাত দিলেন, ওখানে আপনি ইউ জাস্ট চেঞ্জ ইউর গ্লাভস এন্ড দেন ওয়াশ ইউর হ্যান্ডস। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি বলেন যে আপনি কি কি টেস্ট করছেন। পেশেন্ট একবার তাকাবেন না, আমার দিকে তাকাবেন না, আপনি কি কি টেস্ট করছেন বলেন দেখি। On inspection, visible cuff impulse. And sir, overlying color of the overlying skin and ওটা কোনো টেস্ট না, টেস্টের নাম বলেন, কতগুলি টেস্ট করছেন আপনি, সেই টেস্টগুলি বলেন। ভিজিবল করলা, তারপরে ভিজিবলের on palpation, sir, palpable cuff impulse and just positive in both inguinal region, and sir, get of the swelling not done as it is both sides. This is a swelling is on the inguinal region, and on lying position, reducibility and deepening occlusion test. Degree of sir, on lying position, deepening occlusion test. Deepening occlusion test. আপনি কি বলতেছেন দুই দিকেই তার ইনডাইরেক্ট ইঙ্গুলার হার্নিয়া? স্যার ডিরেক্ট। জি স্যার। তাহলে ডিপেন্ডিং অক্লুশন টেস্টের রেজাল্ট কি, পজিটিভ না নেগেটিভ? স্যার ডিপেন্ডিং অক্লুশন টেস্ট ওয়াজ নেগেটিভ on both sides. Was negative on both sides. তাই তো? Yes sir. অ্যানসারটা বলতে হবে ওইটা। জি স্যার। আপনি টেস্টিকল দেখলেন কেন? Sir, both of the testes are separate, palpable, or there may be sometimes there may be chance of undescended testes or absent testes. আপনি তো এই যে ইয়ে করলেন, যেটা ওখানে কি আরেকটা টেস্ট আছে যেটা দিয়ে বোঝা যায় যে এটা ডাইরেক্ট ইঙ্গুলার হার্নিয়া বা ইনডাইরেক্ট ইঙ্গুলার হার্নিয়া? Sir, ZMN test. ওটা কি জিনিস? Sir, এটা sir with 3 fingers, first 3 finger test. 3 finger test. এদিকে 3 finger দরকার আছে, এখানে 3 finger test দরকার আছে না স্যার, 2 finger there is one test that can identify or differentiate a direct inguinal hernia and an indirect inguinal hernia. No question of femoral hernia. বুঝতে পেরেছেন প্রশ্ন? স্যার বুঝতে পারছি। স্যার যে আঙ্গুল ঢোকা একটা টেস্ট করে, ওটা ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্ট স্যার। এটা করা হয়, হ্যাঁ স্যার কেন হয় না বলো? এখন কি এটা নিষিদ্ধ করে দিচ্ছে নাকি? জি স্যার। বলা যায় না নাকি? না, এটা স্যার পেইনফুল সেই কারণেই স্যার মানে এখন মানে ইয়ে করেছে আর কি, করতে পারে না সেজন্য বলে পেইনফুল। সেটাই স্যার। ওকে, আমার মনে হয় দেখি এখন মানে স্টুডেন্টদের থেকে অনেক কোশ্চেন থাকতে পারে। আমার মনে হয় এই মানে কিছু কিছু কোশ্চেন এখন স্টুডেন্ট ক্যান আস্ক কোশ্চেন ডিরেক্টলি। আই থিংক স্যার আমি একটা দুটো আগে একটু সাপ্লিমেন্ট করি। না, আপনি পরে বলবেন, ছেলেরা জিজ্ঞাসা করে নিকান। হ্যাঁ, এনি স্টুডেন্ট। Sir, sound good, sir. Dr. Jahid Bolchi, sir. Sir, I have a question, sir. My question is that if in case of irreducible hernia, when we find a patient during short case in examination, whether we will perform the TEXIS or not, sir? Thank you, sir.
ট্যাক্সিস ইজ নট রিকমেন্ডেড অ্যাট প্রেজেন্ট। কেন? হোয়াই? বলো তো, কেন ট্যাক্সিসটা রিকমেন্ড করা হয় না? আমাদের সময় আমরা ট্রেনিং থাকতে কিন্তু তখন মানে করতাম স্যার। স্যার আপনি করেন নাই স্যার? ট্যাক্সিস করেছেন নিশ্চয়ই। হ্যাঁ? তো এখন কিন্তু ট্যাক্সিস ইজ নট রিকমেন্ডেড। হোয়াই? The chance of injury, sir, in the possible painful condition, sir. ডেফিনেটলি। তো প্রেশারটা কে কতটুকু দিবে দ্যাট ইজ ট্যাক্সিসটা যদি পেশেন্ট নিজে করে তাহলে তো সে করবে, আর যদি না পারে তখন আপনার কিছু করা উচিত না। এক্সাক্টলি। পেশেন্টকে নিয়ে আসে, কারণ কারণ আপনি জানেন না কত পেশেন্ট দিলে যাবে। হ্যাঁ, বা চলো। ট্যাক্সিসটা আসলে একটা টেকনিক, ওই টেকনিকটা ওই নিজে করতে পারে, পা ভাঁজ করবে, মিডিলে নিবে, তারপরে সে ইয়ে করবে। জি। এজন্য এটা ওদেরকেই দিতে হয়, এটা ডাক্তারের করার কথা না। হ্যাঁ, অবস্থাটা নিয়ে আসলে তখন আপনি যদি হাত দেন তারপরে লুজ করেন, সেটা একটা প্রেশার দিয়ে সিম্পলি ইয়ে করতে পারে, কিন্তু ওই যে যেরকম ওরা যেরকম করে ওরকম করতে দেওয়ার কোনো দরকার নেই। সেজন্য কোভিড করে দিতে না, এটা করার দরকার নেই। আপনি ঢোকাতে পারেন কিন্তু দেখেন নাইলে দরকার নেই, বাস। আর কোনো কোশ্চেন? Another question, sir. The recurrent hernia, whether we'll perform any deepling test or not, sir? রিকারেন্ট হার্নিয়া তুমি আমাকে একটা কোশ্চেন আনসার দাও তো। রিকারেন্ট হার্নিয়া ফলোইং ওপেন রিপেয়ার কোন টাইপের হয়? রিকারেন্ট হার্নিয়া ফলোইং ল্যাপারোস্কোপিক সার্জারি কোন টাইপের হয়? দেন ইউ উইল গেট দ্য আনসার। Following open hernia repair, recurrent hernia usually which type? And the Direct type, sir. Direct type, sir, usually, sir. following laparoscopic? Following the laparoscopic, it is also, sir, direct type, sir. No, it's usually indirect. Sorry, sir, indirect. So এখন এর মধ্যে কিন্তু আনসারটা যাচ্ছে যে রিপেয়ারটা কিভাবে করা হয়েছে ইউজুয়ালি সেই টাইপের হবে। ওকে স্যার কি বলেন? এই সম্বন্ধে রিকারেন্ট হার্নিয়াটা আসলে আগের অপারেশনে ফেল হতে পারে, যে ইনডাইরেক্ট হার্নিয়া করছে আবার হয়েছে, এবং ওই দিক দিয়ে হয়েছে নতুন করে। একটা ঠিক আছে ডাইরেক্ট হার্নিয়া হয়েছে, আদারওয়াইজ অনেক দেরি করে আসছে, যে তখন আর ইয়ে না খুব বেশি বড় হয়ে গেছে। তাই সেটাকে বুঝতে হবে, বুঝে তারপরে বাকি পরীক্ষাটা করেন। যে অনেকদিন পরে যদি আসে, যে হ্যাঁ অনেকদিন পরে আসছে, তারপরে তার নতুন একটা ই হয়েছে, সে আবার একটা ডাইরেক্ট নিয়ে আসছে, সে উল্টা দিকে ইয়ে নিয়ে আসছে, সেটা হতে পারে। এইটা হচ্ছে তার বেসিসটা দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে হিস্ট্রিতে, দেখে যদি মনে হয় হ্যাঁ তখন ডিপলিং অপারেশন টেস্ট করে দেখতে পারেন যে অ্যাটলিস্ট এটা তো হচ্ছে ডিপলিং টেস্টে তো একটা ফ্যালাসি আছে, এটা যদি বড় হয় তাহলে পরে আপনার ইয়ে মারবে, এটা নেগেটিভ হয়ে যাবে। যখন ডিপলিংটা বড় হয়ে যাবে, অনেক বড় হার্নিয়া, সেখানে করতে দরকার মানে নাই, কারণ আপনি আঙুল দিয়ে ওটা বন্ধ করতে পারবেন। ওইটা করতে হবে যদি ওরকম হয় যে ছোট আছে, দেখা যাবে, বোঝা যাবে যে ডিপলিংটা কত বড়, তখন ইনভ্যালিডেশন টেস্টের একটা দাম আছে, যদিও পেইনফুল হবে, কিন্তু তখন হচ্ছে যারা স্পেশালিস্ট, ওরা হার্নিওলজিস্ট, ওরা তারা তাদের মধ্যে বুঝে নিতে হবে যে আমি আগে থেকে একটু অ্যাসেস করে নিই কতটুকু বড় আছে, কতটুকু কি আছে। আর যদি মেশ দেওয়া থাকে তাহলে পরে তো আসলে করতে দেওয়ার কোনো মানে নাই, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং দেয়ার। ওটা এখন গোলা পাকা এমন অবস্থা হয়ে থাকে যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর কোন কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই হার্নিয়া এক্সামিনেশন হতে গ্লাভস পরো স্যার, এখন লোকাল টেম্পারেচারটা প্রথমেই দেখে নিয়ে তারপরে গ্লাভস পরবো নাকি সব শেষ করে তারপরে লোকাল টেম্পারেচার দেখবো স্যার? আনকমপ্লিকেটেড হার্নিয়া হলে পরে তো আপনার লোকাল টেম্পারেচার দেখার কোনো দরকার আছে কি? যেমন আজকে যে পেশেন্টটা এক্সামিন করা হলো, হ্যাঁ, তার লোকাল টেম্পারেচার দেখার তো কোনো দরকার নেই। দরকার নেই। এটা অবস্ট্রাকটিভ হয়ে আসছে, এটা ইনফ্লেম হয়ে আসছে, এটা অবস্থা হয়ে গেছে, তখন আপনি লোকাল টেম্পারেচার দেখার দরকার আছে, সেটা আমাদের ডায়াগনোসিস কিছু আসে দেয় না। কমপ্লিকেটেড হার্নিয়া তো দেওয়াই হয় না, পরীক্ষায় দেওয়া হয় না। হ্যাঁ, মানে অবস্ট্রাকটেড যেগুলো আমরা বলছি দেওয়া হয় না। আর এগুলো পরীক্ষায় ইউজুয়ালি দেওয়া হয় না, এটাও ঠিক। এজন্য ওই টেস্টটা আসলে খুব উপযোগী না।
জি। আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? Sir, Assalamualaikum, sir. Sir, another question, sir. Sir, the presenter palpated the abdomen after the finishing of the examination. Whether it is need to be done or not, sir. As the primary cause, it said that it was anal due to he performed DRE. So my question is that whether we'll perform to see the abdominal weakness by palpating the abdomen or not, sir. If we do, then what will be the correct procedure, sir? অ্যাবডোমিনাল মানে যে প্যালপেশন যেটা করবে এই পেশেন্টের জন্য তুমি কি বলছো যে করার ইন্ডিকেশন আছে কি নেই, এই তো? Right, sir. ওকে স্যার বলেন। না, আগে উনি বললো যে কখন আমরা অ্যাবডোমেন পারফরমেন্স করতে বাধ্য, হ্যাঁ। এটা হানিয়ে নিয়ে আসছে। Sir, if we suspect the primary cause, sir, that time we can palpate, sir, the abdomen. But here the patient presented with the secondary cause mostly. He told that there is constipation. The presenter told it was due to constipation. So my question is that whether we'll perform this if we find out any cause, secondary cause, then whether we'll perform this abdominal examination, palpation or not. Examination to examine either the cause or the effect of hernia. Cause মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ কনস্টিপেশন আছে, তাহলে পরে দেখবেন যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে আছে, পাওয়ার ভ্যালভেবল আছে, অথবা তার অ্যাবডোমিনাল কোনো লাম্প আছে ইত্যাদি। আরেকটা হচ্ছে যদি ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া আমরা বলি, তখন যদি তার অবস্ট্রাকশন মানে ইউরিনারি অবস্ট্রাকশন, ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশন এবং এটা বেশি থাকে। নরমালি কিন্তু ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশনটা বোঝা যায় না, এবং হার্নিয়া পরীক্ষা করার আগে রোগীকে বলতে হবে যে আপনি পেশাব করে আসেন, তাহলে তখন সেটা আপনি প্যালপেট করতে পারেন, স্পেশালি ফর এফেক্ট অফ যে প্রাইমারি কজ যেটা আছে যে ওটা দেখার জন্য। আরেকটা হচ্ছে যে অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন আপনি অ্যাবডোমিনাল যে অবস্ট্রাকশনটা হয় যা নিয়ে আমরা ইউজুয়ালি আমাদের এখানে ভর্তি হয়ে গেলি, তখন আমাদের পেটে হাত দিয়ে দেখতেই হবে যে কি আছে, পেটটা ফুলছে কিনা, কতটুকু ফুলছে, ডিস্টেনশন হয়েছে কিনা, মানে ইন্ডাকশন অবস্থানটা কতটুকু প্রসিড করছে সেটা বুঝতে হবে না, তাহলে সেটাও দেখতে হবে। তাহলে হার্নিয়া বললে পরে তখন একটা আনকমপ্লিকেটেড হার্নিয়া বললে পরে ইউ ডোন্ট ডু এনিথিং। এক্স্যাক্টলি, ওকে, থ্যাংক ইউ স্যার। ছিল স্যার। আর কমপ্লিকেটেড হলে পরে তার এফেক্ট দেখার জন্য করবে না। ওই মাসুদের কথা দিয়েছিলাম যে পরে প্রশ্ন করবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। না, আগে মাসুদ করবে। মাসুদ স্যার এই যে গ্লোভস পরা নিয়ে আমি একটু বলছি, পরীক্ষা আমি যেগুলো দেখেছি আমি জাস্ট এক্সামিনারদের সাথে শেয়ার করতেছি। অনেকে গ্লোভস আনে নাই, যদিও এক্সামিনেশন হলে গ্লোভস রেডি থাকে এবং অ্যান্টিসেপ্টিক যেটা হাত ধোয়ার বিষয়ে স্যার বললেন, অ্যান্টিসেপ্টিক ইন দ্য ফর্ম অফ এক্সিসল এটা রেডি থাকে। বাট এক্সামিনারদের এটা কোনো ভ্রুক্ষেপই নাই যে পাশে আমরা বা একজন সিস্টার দাঁড়িয়ে আছেন গ্লোভস নিয়ে, সে গ্লোভস না পরে হাত দিয়েছে। ইভেন অনেক সময় দেখেছি স্যার পকেটও গ্লোভস আছে, আর দুই একজন যে গ্লোভস খুলেছে এটা পরীক্ষা একটু টেনশন থাকে, কাঁপাকাঁপি থাকে, এটা আমরা বুঝি স্যার। এবং গ্লোভস গুলো আছে এত ছোট সাইজের, পড়তে গিয়ে ছিঁড়ে ফেলে। তাহলে আমি এক্সামিনার থেকে একটু রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো যেন খেয়াল রাখে, যে অন্তত গ্লোভসটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ যেন হয়, কোয়ালিটি যেন হয়, এটা হলো একটা ইম্পর্টেন্ট। আর ওর এক্সপোজারটা স্যার প্রপার হয় না, যে পরীক্ষা দিয়েছে রসুনের এক্সপোজারটা প্রপার হয় না, শুধু ইঙ্গুইনালটা এক্সপোজ ছিল, জেনিটালিয়া খুব একটা এক্সপোজ হয় নাই, যেটা গতানুগতিক ভাবে দেওয়া হয়। লুঙ্গিটা ঘাড়ে তুলে পুরোটা নি পর্যন্ত লুঙ্গিটাকে এক্সপোজ করা, আমার মনে প্রপার এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট। ও আর একটা প্রশ্ন করেছিল যে প্রস্রাবের কষ্ট আছে কিনা, এটা খুব কমনলি সবাই স্যার মিস্টেক করে। প্রস্রাবের কষ্ট তো বার্নিং হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে, সো দিস আর নট দি প্রিডিসপোজিং ফ্যাক্টর। ইফ ইউ সে ইজ নট ফর দি জাস্ট অবস্ট্রাকটিভ টাইপ অফ ইউরিনারি সিমটম আছে কিনা। আমাদের ইউরিনারি ট্র্যাক্ট সিমটম যে দুই ধরনের আছে, তার মধ্যে যেগুলা ড্রিপলিং, ইন্টারমিটেন্ট ফ্লো, ন্যারো স্ট্রিম অথবা রিটেনশন, এই জাতীয় কোনো সিমটম আছে কিনা এটা জিজ্ঞেস করতে। বেক করে যদি আমি জিজ্ঞেস করি প্রস্রাবের কষ্ট আছে কিনা, ও তো বলবে যে আমার জ্বালা পোড়া আছে, বার্নিং আছে, তাহলে তাতে আমার কোনো ইন্টারপ্রিটেশন হবে না। অ্যাবডোমেন এক্সামিনেশনের ক্ষেত্রে আমি মনে করি যে স্যার রুটিনলি এটা দেখার দরকার নাই। তবে হ্যাঁ, যদি রুগী বলে যে আমার অবস্ট্রাকটিভ ইউরিনারি ফিচার আছে, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের ফিচারের মতো বলে, তাহলে আমরা ব্লাডারটা ফুলফিল করতে পারি, সেটা আমরা একটু আইডিয়া পাবো। প্লাস অনেক সময় স্যার হার্নিয়াল কন্টেন্টের মধ্যে
ব্লাডারটাও চলে আসতে পারে, ফলে দ্যাট উইল হেল্প ইন মাই প্ল্যানিং অফ সার্জারি অর প্রিকশন ডিউরিং দ্য সার্জারি। এটা একটা ইম্পর্টেন্ট। ব্লাডারে ইয়ে আছে কিনা সেটা দেখার জন্য আসলে পারকাশন করতে হবে। জি স্যার, পারকাশন প্যালপেশন প্যালপেশন করতে অ্যাকিউট এর জন্য তখন আবার পারকাশন করাটা একেবারে গিয়ে, কারণ খুবই পেইনফুল থাকে যখন অ্যাকিউট রিটেনশন হয়। কিন্তু এক্ষেত্রে তো স্যার ক্রনিক কেসগুলি পরীক্ষা ফলে দেওয়া হয় না, কিন্তু যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করে ছেলেরা তখন এটা বলতেন। আর এটা এখন থেকে একেবারে ইয়ে করে ফেলেন যে বছর যখন অস্কিস্টেশন করবেন মিড টার্মে বা ফাইনালে, ওই হার্নিয়ার ওখানে বা ইনগুইনাল রিজনে কোনো কিছু করতে গেলে পরে অবশ্যই তারা ইয়ে পরবে, গ্লাভস পরবে, এবং গ্লাভস খোলার পরে তারা হাত ধোবে, এটার ব্যবস্থা করতে হবে। ওয়াইপ অফ করবে উইথ ময়েস্ট টিস্যু পেপারও থাকে স্যার সাথে। হ্যাঁ, ময়েস্ট টিস্যু পেপার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার দুইটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, কন্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো কি আমরা আফটার পালপেশন মানে এক্সামিনেশন শেষ করে জিজ্ঞাসা করতে পারবো কিনা? শেষ করে না, আমরা যেটা বলি সাইমালটেনিয়াসলি কিছু কিছু এক্সামিনেশনের সঙ্গে সঙ্গে ইউ ক্যান আস্ক কোশ্চেন টু দ্য পেশেন্টস একই সময়, কারণ তুমি তো টাইম তো তোমার জন্য ফিক্সড, টাইম তো ইন্টু কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে নিলে তুমি কিন্তু ওই মানে টাইমের মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যে শেষ করতে পারবে না। স্যার ওর প্রশ্নের উত্তর আমি বলি যে সবগুলো তো একটা কেস না হার্নিয়া, তোমাকে আরো 3টা কেস দেখতে হবে। তাহলে আমরা তো আলোচনা করতেছি শুধু হার্নিয়া নিয়ে, বাট তোমার কোয়েশ্চেনটা হচ্ছে জেনারেল, যে আমি কেস এক্সামিন করে প্রশ্ন করতে বলা হচ্ছে যে তুমি ইউ আর অ্যালাউড টু আস্ক 3 to 5 রিলেভেন্ট কোয়েশ্চেন দ্যাট উইল হেল্প ইউ ইন ইউর ডায়াগনোসিস। তাহলে আমি এক্সামিন করে যদি আমি কোয়েশ্চেনগুলো করি হয়তো হবে না, তাহলে আমরা সাইমালটেনিয়াস করতে পারি, অথবা স্যার যেটা বলেন আগে হিস্ট্রি একটু জিজ্ঞেস করে কিছু ক্লু নিয়ে দেন এক্সামিন করতে পারি, বাট নট এট দ্য এন্ড অফ দ্য এক্সাম। যেটা এবং কতগুলো জিজ্ঞেস করে ইরিলেভেন্ট কোয়েশ্চেন, যে ও 18 মিনিটের মধ্যে 27 মিনিটের মধ্যে 4টা কেস দেখতে হবে, একটা 7 মিনিট করে, দুজন এক্সামিনারদের টাইম দেখা গেছে 7 মিনিটে শুধু কোয়েশ্চেনই করতেছে, থাইরয়েড দেওয়া হলো শুধু কোয়েশ্চেনই করে যাচ্ছে স্যার, কোনো এক্সামিনেশনের ঠিক নেই। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে টাইম ইজ ভেরি শর্ট, লিমিটেড। তাহলে শুধু প্রশ্ন করলাম কিছু জানলাম না, তাহলে হবে না। রিলেভেন্ট কোয়েশ্চেন, কোশ্চেনগুলোর ব্যাপারে যেটা প্রফেসর মাহবুব স্যার যেটা বললেন যে তোমাকে এরকম বলা হয় ইউ টেক দ্য হিস্ট্রি ফ্রম দ্য পেশেন্ট, জাস্ট হিস্ট্রি স্কিলটা দেখছেন, তখন তোমার হিস্ট্রিটা তুমি ইলাবোরেটলি করবা। ওই কেসটাতে যদি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট হয় তাকে হিস্ট্রি দিতে পারেন, ওই কেসটা যদি এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট হয় তাহলে এক্সামিনেশন দেখতে পারেন। এটা আমাদের টিচারদের মধ্যে একেবারে খুব রিজিডলি ফলো করার দরকার আছে, যেটা এই কেসের জন্য ইম্পর্টেন্ট। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে যদি হার্নিয়া থাকে তাহলে সেক্ষেত্রে অসকালটেশন করবো কিনা স্যার, যে এন্টারোসিল নাকি ওমেট্রোসিল এটা দেখার জন্য? না মানে শুনো, সেটা ডিপেন্ড অন ইউর কেস। তুমি আজকে যে পেশেন্টটা দেখলাম এটা কিন্তু অসকালটেশনের কোনো সেন্স মেক করে না, বাট ইফ তাই না, ইট ডিপেন্ড। যদি একটা পেশেন্টের ইরিডিউসিবল হার্নিয়া আছে, হ্যাঁ, ইউ ক্যান অসকালটেট দেয়ার, বাট একটা পেশেন্টের রিডিউসিবল হয়ে গেল উইথ দ্য গার্গলিং সাউন্ড, ওখানে অসকালটেশন করার কোনো জাস্টিফিকেশন নেই। সো বি লজিক্যাল, বি সেন্সিবল। হ্যাঁ, ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের একটা শর্ট একটা প্রেজেন্টেশন আছে প্রফেসর মাসুদ করিম, এটা তোমাদের আইওইতেও থাকতে পারে, সেই জন্য আমরা একটু দিচ্ছি, একটু হয়তো মানে 10 to 15 minutes লাগবে। প্রফেসর মাসুদ করিম, you share your screen, and this is an IOE. I think I would request every students to interact with Professor Masood Karim during his presentation. And obstructed hernia, what we do usually in our surgical practice. Masood, please share your screen. Masood, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। দেখা যাচ্ছে স্যার? না। আপনি আমাকে কো-হোস্ট করেছেন? হ্যাঁ, করেছি আমি। হোস্ট করেছি তো। क्या facing any? মাসুদ, তুমি ইয়েতে আসো, ভিডিওতে আসো, তোর ভিডিও ইজ অফ। দেখা যাচ্ছে কিনা স্যার? না, দেখা যাচ্ছে না।
স্যার আমি তাহলে এটা অন রেখে আবার জয়েন করি স্যার, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা